anyone from all of you? Sir, conducting a survey. Okay, conducting a survey. চতুর্থ এক্সারসাইজ করেছিলাম আমরা। লাস্ট ক্লাসে কি আমরা একটাই পড়িয়েছিলাম, শুধু জি সার্ভে স্যার, একটাই পড়াইছে। আচ্ছা আচ্ছা, ওকে। ওকে, আমরা একটু রিক্যাপ করি। আমাদের সাথে অনেকে আছো, আমি যদি স্পেসিফিক করে বলি 296, আমাকে শুনতে পাও? 296। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তুমি আমাকে বলো যে আসলে একটা সার্ভে করার জন্য আমরা বেসিক্যালি কোন কোন বিষয়গুলো আমাদেরকে কভার করা উচিত? হোয়াট এরিয়াস নিড টু বি কভার্ড ডিউরিং কন্ডাক্টিং এ সার্ভে? স্যার, আমরা সার্ভে করার সময় পিপল, ইকোনমিক, ল্যান্ড, এন্টারপ্রাইজেস, ফার্ম মেশিনারি ওকে, হবে। বেসিক্যালি এই বিষয়গুলোই কভার করি। থ্যাংক ইউ তোমাকে। এরপর কি বলবা? এই সুপ্ত আছো? সুপ্ত, ইরেগুলার ব্যাচের সুপ্ত, আসিফ ইকবাল সুপ্ত আছো? এনায়েত শাকিল? জি স্যার, আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, কেমন আছো? জি স্যার, ভালো। ভালো আছেন আপনি? হ্যাঁ আছি ভালো। কোথায়, হলে আছো বাসাতে। নাকি বাসাতে? জি স্যার। বলো, লাস্ট ক্লাসে আমরা কি পড়াইছিলাম, তোমার কতটুকু মনে আছে আমাদের সাথে একটু শেয়ার করো। লাস্ট ক্লাসে পড়ছিলাম কন্ডাক্টিং এ সার্ভে। আচ্ছা, এর মধ্যে আমরা কোন কোন টপিক, জাস্ট হেডলাইন গুলো বলো। স্যার, তারপর আমি পড়ছিলাম মিনিং অফ সার্ভে, আচ্ছা, পারপোজেস অফ সার্ভিং, হুম, তারপর স্যার মাঠ পর্যায়ে কাজ করার সময় আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, ফ্যাক্টরগুলা, হুম। তারপরে স্যার কোয়ালিটিস অফ এ গুড সার্ভে, ইনোমিনেটর, আছেন? তারপর স্যার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ সার্ভে। ওকে ওকে, থ্যাংক ইউ এনায়েত, থ্যাংক ইউ। ওকে, দেন 6 বলছিলাম। কেউ কি কথা বলছো? আমি শুনতে পাইনি তোমাকে। 296, তুমি কি কিছু বলছিলা? স্যার, আমাকে তখন কোয়েশ্চেন করেছিলেন, বলার হ্যাঁ, আমি তোমার অ্যান্সার পেয়েছি। শুনতে পাননি। হ্যাঁ, তোমার অ্যান্সার শুনতে পেয়েছি, থ্যাংক ইউ। ওকে, তৌফিক আছো? তৌফিক? জি স্যার। ওকে, তুমি আমাদের সাথে একটু শেয়ার করো যে কোয়ালিটিজ অর ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড সার্ভেয়ার, একজন আইডিয়াল সার্ভেয়ার তার কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত বলে তুমি মনে করো? স্যার, যে ব্যাপারটাতে সার্ভে করা হচ্ছে, একজন সার্ভেয়ার সে ব্যাপারটাতে একটা পূর্ণ নলেজ থাকবে, তার ওই ফিল্ডটাতে ক্লিয়ার ধারণা থাকবে, সে মেন্টালি প্রিপেয়ার থাকবে যেন ফিল্ড অ্যাক্টিভিটিতে সে এমন কোনো কিছু না করে যেটা হইলো ওই সোসাইটির এগেনস্টে যায়। আর তার হইলো ওই সার্ভের ইনস্ট্রুমেন্টগুলো ভালোভাবে ইউজ করার ক্যাপাবিলিটি থাকতে হবে। সার্ভে ইনস্ট্রুমেন্ট, যে একটা উদাহরণ দাও আমাদেরকে, যে একটা এক্সাম্পল দাও। স্যার, স্ট্রাকচার কোশ্চেনিয়ারে হতে পারে, প্রি ডিজাইনড ইন্টারভিউ শিডিউল হইতে পারে, চেকলিস্ট হইতে পারে, টেলিফোন বা ইমেইল এগুলো হইতে পারে। ওকে ওকে, থ্যাংক ইউ তৌফিক। থ্যাংক ইউ স্যার। নেক্সট, তালহা 291। তালহা আছো? তালহা আমাদের সাথে আছো কি তুমি? 291। ওকে, তুমি কি বাসায় নাকি বাহিরে? অনেকক্ষণ পরে রেসপন্স করলা, অন্য কিছু করছিলা?
আচ্ছা, তুমি আমাদের সাথে শেয়ার করো যে what are the disadvantages or limitations of survey? তারপরে ওকে, থ্যাংক ইউ। আর কেউ বলো, এগুলো বাদ দিয়ে যদি কিছু অ্যাডিশন করতে চাও তোমাদের মধ্যে থেকে, এর সাথে অ্যাড করতে চাও কেউ? স্যার রেসপন্ডেন্ট কোঅপারেশন করতে পারে না অনেক সময়। তারপরে হচ্ছে টাইম কনজিউমিং মেথড হয়, আর রেসপন্ডেন্ট অনেক সময় লিটারেসি রেটটা অ্যাপ্রোপ্রিয়েট থাকে না বা ইলিটারেট হওয়ায় সমস্যা হতে পারে। ওকে, আরো কিছু আছে, সাপোজ ইন কেস অফ ন্যাচারাল ক্যালামিটিস অর ন্যাচারাল হ্যাজার্ডস, ল্যাক অফ ফ্যাসিলিটিস যদি থাকে, যে প্রপার যদি তোমার লজিস্টিক ফ্যাসিলিটিস গুলো না থাকে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে কাজ করে। হ্যাঁ, স্যার এগুলো কনস্ট্রেন্টস এর মধ্যে ছিল তো এই জন্য আর এগুলো বলি। ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমার মনে হয় আমরা আজকের ক্লাসের দিকে যাই। তো আজকে আমরা তোমাদেরকে যে এক্সারসাইজটা করানোর চেষ্টা করব। স্যার। হ্যাঁ, কেউ কিছু বলছো তোমাদের মধ্যে? জি স্যার। স্যার আপনি স্যার এরিয়ার ফ্যাক্টরটা, স্যার এরিয়া আর ফ্যাক্টর আলাদা করে পড়িয়েছিলেন, কিন্তু স্যার আমাদের যে এক্সটেনশন ম্যানুয়ালটা আছে ওখানে স্যার এরিয়া এবং ফ্যাক্টর একই সঙ্গে দেওয়া আছে, স্যার এটা একটু মানে কনফিউজিং লাগতেছে। এরিয়াস নিড টু বি কাভার্ড, এইটা? জি স্যার। ওকে, পরীক্ষায় তোমার প্রশ্ন যেভাবে আসবে, তোমার কোশ্চেন তোমাকে যেভাবে সেট করবে তুমি সেভাবে অ্যানসার দিবা, এটা নো প্রবলেম। এটা এরিয়াস হতে পারে, ফ্যাক্টরস হতে পারে, সমস্যা স্যার নেই। না স্যার, আমি স্যার এটা বললাম না স্যার, আমি বলতেছি স্যার যে আপনি স্যার এরিয়ার মধ্যে এক্সটেনশন ম্যানুয়ালে যে ফার্ম ইমপ্লিমেন্ট পর্যন্ত হচ্ছে এরিয়া আপনি পড়াইছিলেন, কিন্তু স্যার ওই যে পরে যেগুলো ফ্যাক্টরে আমরা আলোচনা করেছি, মিডিয়া, তারপর স্যার নেচার অফ হাউজিং অ্যাওয়ারনেস, এইগুলো আবার ওই এরিয়ার মধ্যে সেখানে ঢুকাই দিছে, আলাদা করে দেয় নাই আর। নো প্রবলেম, এরিয়াস ফ্যাক্টরস বললাম তো আমি, যে এটা একটা টাইটেলের মধ্যেই পড়ানো যায়, সমস্যা নেই। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা দেখতে পাচ্ছি 60। আমাদের টোটাল কতজন বাপ্পি? 72 72। তাহলে তো এখনো প্রায় 12 জনের মতো অ্যাবসেন্ট। তারা কি আসবে নাকি আমরা শুরু করব? কোনটা? স্যার শুরু করি স্যার আমরা। স্যার আমরা শুরু করে দিতে পারি। দেন স্যার। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি তাহলে আজকে। তোমরা কি দেখতে পাও? তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? না স্যার, স্ক্রিন শেয়ার হয় নাই। ওকে, এখন হইছে স্যার। এখন দেখতে পাও? জি স্যার। জি স্যার, এখন দেখা ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে আমরা তোমাদেরকে যে এক্সারসাইজটা পড়াবো, প্রসিডিউর অফ ইন্টারভিউইং, আমরা একটা ইন্টারভিউ কিভাবে কন্ডাক্ট করতে পারি, কি কি স্টেপস আমাদের ফলো করা উচিত, আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব তোমাদের সাথে। প্রথমেই যদি বলি যে ইন্টারভিউ কি, আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম, একটু আমাদের সাথে শেয়ার করো যে ইন্টারভিউ আমরা এক্সটেনশনের পার্সপেক্টিভ থেকে আমরা ইন্টারভিউকে কিভাবে ডিফাইন করতে পারি, তোমরা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। স্যার একটা ফর্মাল মিটিং যেখানে কিছু কোশ্চেন করা হবে কোনো একটা নির্দিষ্ট স্টাডি করার জন্য, এটাকে স্যার ইন্টারভিউ বলা যায়। না, আমি এই ডেফিনেশনকে গ্রান্ট করব না। এক্সটেনশনের পার্সপেক্টিভ থেকে আমরা ইন্টারভিউকে কিভাবে আমরা ডিফাইন করতে পারি, খুব সিম্পল, একটা সেন্টেন্সে যদি বলো, একটা সেন্টেন্সে যদি বলে যে ইন্টারভিউ কি, স্যার কি কিছু বলবা? কোশ্চেন করবো আর তার অ্যান্সার নিব। কোশ্চেন করবো, আনসার নিব, এটা তো মানে কন্টেন্ট, যে হ্যাঁ ইন্টারভিউ এর মধ্যে, ইন্টারভিউ স্কেডিউলের মধ্যে কিছু কোশ্চেন থাকবে, এটা না। আমি বলছি তুমি কিভাবে এটাকে ডিফাইন করতে পারো। স্যার সিস্টেমেটিক মেথড অফ
সিস্টেমেটিক মেথড কি? For এতদিন getting শোনো, securing systematic method of Sir. solving the problems of farmers. নো, এটা কৃষকদের সমস্যা সমাধান না। তোমাদেরকে Sir, এতদিন থেকে an interview এটা is একটা a survey formed method, sir. meeting যেখানে at which someone is asked questions for a course of study. স্যার এটা একটা সার্ভে মেথড। জাস্ট তোমাদেরকে কিন্তু এই কোর্সের যে তোমাদের টাইটেল ডেটা কালেকশন, প্রসেসিং এন্ড রিপোর্ট রাইটিং, আমরা প্রথমে পড়াইছিলাম যে ডেটা কি, ক্লাসিফিকেশন, দেন আমরা পড়িয়েছি ডেটা কালেক্টিং মেথডস, হ্যাঁ, দেন আমরা পড়িয়েছি ডেটা কালেক্টিং ইনস্ট্রুমেন্ট। এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আমরা যদি বলি যে ইন্টারভিউকে আমরা সোজা এক কথায় যদি বলি যে ইট ইজ এ ডেটা কালেক্টিং মেথড, জাস্ট এই কথাটা আগে বলতে হবে, তারপরে অন্য যে কোনো কিছু বলো। এটাকে আমরা প্রথমে বলবো যে এটা একটা ডেটা কালেক্টিং মেথড। ওকে, আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো কভার করার চেষ্টা করব, প্রথমেই আমরা দেখব যে ইন্টারভিউ বলতে আসলে আমরা কি বুঝি, দেন পয়েন্টস টু বি কনসিডার্ড ডিউরিং ইন্টারভিউইং, দেন হোয়াট আর দ্য স্টেপস অফ কন্ডাক্টিং এ ইন্টারভিউ, এন্ড দেন প্র্যাকটিস সেশন। আমি প্রথমেই যে কথাটা বলেছি যে ইন্টারভিউকে আসলে আমরা বলতে পারি যে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মেথড ফর ডাটা কালেকশন। আমরা সবচেয়ে যদি আমরা বলি যে খুব বহুল প্রচলিত একটা পদ্ধতি যার মাধ্যমে কিন্তু আমরা ডেটা কালেক্ট করতে পারি। Then it may be defined as two-way systematic conversation between an investigator and an informant initiated for obtaining information relevant to as a specific study. তোমরা যে কথাগুলো বলার চেষ্টা করেছো যে এটা একটা two-way systematic conversation, because এখানে একজন ইন্টারভিউয়ার থাকেন যিনি ইন্টারভিউটা কন্ডাক্ট করেন এবং একজন আমরা বলি যে রেসপন্ডেন্ট থাকেন বা একজন ইন্টারভিউই থাকেন যার কাছ থেকে আমরা তথ্য বা ডেটা কালেক্ট করি। এবং এটা যেহেতু ফেস টু ফেস একটা ফর্মে হয়, যদি সেক্ষেত্রে এটা একটা টু ওয়ে কনভারসেশন, এবং এটা ইনিশিয়েটেড করে কে, যিনি ইন্টারভিউটা কন্ডাক্ট করেন, ইন্টারভিউয়ার, ফর কালেক্টিং রেলিভেন্ট ইনফরমেশন ফর এ স্পেসিফিক স্টাডি। যে কোনো একটা সুনির্দিষ্ট একটা রিসার্চ, সুনির্দিষ্ট একটা স্টাডি করার জন্য একজন ইন্টারভিউয়ার কিন্তু এটা ইনিশিয়েট করেন টু কালেক্ট ডাটা অর টু কালেক্ট ইনফরমেশন ফ্রম দ্য রেসপন্ডেন্টস। Okay, it involves the interviewer asking a series of questions to a respondent on specific issues and recording the answers of the respondent in the instrument prepared earlier. তোমরা জানো যে ইন্টারভিউ যদি যখন আমরা কন্ডাক্ট করব for the purpose of collecting data from the respondents, we have to prepare a instrument. For example, তৌফিক বলেছে অলরেডি যে আমরা ইন্টারভিউ স্কেডিউল করতে পারি, আমরা চেক লিস্ট করতে পারি, হ্যাঁ, এই ধরনের যে ইনস্ট্রুমেন্ট গুলো আমি তোমাদেরকে বলেছি যে ডাটা কালেক্টিং ইনস্ট্রুমেন্ট, যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট আমরা তৈরি করতে পারি এবং এখানে সিরিজ অফ কোশ্চেন থাকতে পারে। এই কোশ্চেন গুলো কিন্তু একজন ইন্টারভিউয়ার উনি কিন্তু তার রেসপন্ডেন্ট যিনি থাকে তাকে কিন্তু ক্রোনোলজিক্যালি আর একটা সাইকোলজিক্যাল অর্ডার ফলো করে উনি কিন্তু তার রেসপন্ডেন্টকে কিন্তু এগুলো একের পর এক জিজ্ঞাসা করবেন, এবং তার যে রেসপন্ডেন্টের যে রেসপন্স বা তার যে ফিডব্যাক অর দ্য আনসারস, এগুলো কিন্তু উনি রেকর্ড করবেন এবং কোশ্চেনিয়ার বা ইন্টারভিউ স্কেডিউলের মধ্যে যে স্পেস থাকবে ওই জায়গাটাতে কিন্তু উনি এগুলো লিপিবদ্ধ করবেন। It involves not only conversation but also learning from the respondent's gesture, facial expressions and pauses and his environment. এটা কিন্তু শুধু যে দুজন ব্যক্তির মধ্যে যে কনভারসেশন বা বাক্য বিনিময় শুধু তাই নয়, এটা কিন্তু আমরা রেসপন্ডেন্টের কাছ থেকে আরো অনেক বিষয় কিন্তু অবজারভেশনের মাধ্যমে, তাকে অবজার্ভ করার মাধ্যমে কিন্তু তার কাছ থেকে জানার এবং বোঝার বিষয় রয়েছে। ফর এক্সাম্পল, তার গেস্টার দেখে, তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে, হ্যাঁ, যে সে একটা বিষয়ে না বলছে বা একটা বিষয়ে খুব পজিটিভলি বলছে, একটা বিষয়ে খুব নেগেটিভলি বলছে, বা অনেক ক্ষেত্রে হয়তো সে সরাসরি মুখে বলছে না, তার এক্সপ্রেশন দেখেও কিন্তু তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ আসলে তার এখানে সে কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে, এবং তার যে এবং যে এনভায়রনমেন্ট, যার মানে সারাউন্ডিং যে পরিবেশ পরিস্থিতি, সেটাও কিন্তু তোমাকে তার যে ফেসিয়াল এক্সপ্রেশন, তার গেস্টার, এই বিষয়গুলো দেখে কিন্তু আমাদেরকে বুঝতে হবে। সো এটা কিন্তু শুধু যে কনভারসেশন হবে দুইজন ব্যক্তির মধ্যে এইটাই কিন্তু না, এই কথাটা এখানে বলা আছে। ইট ইজ ডান বাই ইউজিং এ স্ট্রাকচার্ড স্কেডিউল অর অ্যান আনস্ট্রাকচার্ড গাইড।
এটা করা যেতে পারে একটা স্ট্রাকচার্ড স্কেডিউলের মাধ্যমেও করা যেতে পারে, অথবা আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ স্কেডিউল এর মাধ্যমেও কিন্তু করা যেতে পারে। The interview may be administered with a person or a group directly or by telephone. আমি তোমাদেরকে বলেছি যে ইন্টারভিউটা কিন্তু ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ হতে পারে অথবা একটা গ্রুপেও করা যেতে পারে, এবং এটা ফেস টু ফেস সেটিং একটা হতে পারে, অথবা এটা কিন্তু টেলিফোন কল অথবা ফোন কলের মাধ্যমেও কিন্তু ইন্টারভিউটা করা যেতে পারে, বেসড অন দ্য সিচুয়েশন and other available facilities. Then the important points what should be considered in conducting an interview. First one, should have clear research objectives in mind. তুমি যখন ইন্টারভিউ করতে যাবে, একটা ইন্টারভিউ কন্ডাক্ট করার জন্য তোমার যে রিসার্চ অবজেক্টিভস, তোমার যে স্পেসিফিক রিসার্চ অবজেক্টিভস, সেই বিষয়ে কিন্তু তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। Then preparing well structured, well constructed instrument for interview with each question well known to the interviewer. আমি তোমাদেরকে বলেছি যে তোমরা যে কোশ্চেনিয়ারটা বা ইন্টারভিউ স্কেডিউলটা তৈরি করেছো বা তৈরি করবে ফিউচারে, সেটার জন্য কিন্তু তোমাদেরকে কিন্তু সেই ইন্টারভিউ স্কেডিউলটা সম্পর্কে পড়াশোনা করতে হবে, এবং প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে স্পেসিফিক ভাবে জানতে হবে এবং ক্লিয়ারলি বুঝতে হবে। না হলে তুমি তোমার যে রেসপন্ডেন্ট তাকে কিন্তু তুমি ক্লিয়ারলি কোশ্চেনটা করতে পারবে না, এবং তার কাছ থেকে তোমার যে আশা অনুরূপ যে রেসপন্স সেটা কিন্তু তুমি কালেক্ট করতে পারবে না। তোমরা যে দুইটা কোশ্চেনের আমাকে দিয়েছো, যে গ্রুপটা গ্রুপ 2 মনে হয় কনস্ট্রেইনটস দিয়ে করেছো, তাই না? ইংলিশে টাইটেলটা দেওয়া ছিল কনস্ট্রেইনটস অফ অর্গানিক ফার্মিং। জি স্যার, বাধা ও সমস্যা। হ্যাঁ হ্যাঁ, তোমাদেরটা কম্পারেটিভলি বেটার ছিল, বাট আমি একটু জানতে চাচ্ছি যে এটা কি তোমরা কোথাও থেকে কপি করে করেছো বা স্পেসিফিক দুই একজন করেছো, নাকি সবাই এখানে মানে কাজ করেছো, কিভাবে কন্ডাক্ট করেছো? স্যার প্রথমের দিকের প্রশ্নগুলো স্যার আপনি যে ড্রাফটটা দিয়েছিলেন সেটা ট্রান্সলেশন করছি, আর লাস্টের যে কোশ্চেন গুলো মানে যে আসলে সমস্যা সেগুলো স্যার আমরা স্যার গুগল ডক্স এ কোলাবোরেশনের মাধ্যমে সবাই মিলে করছি। ওকে, এখানে সবার পার্টিসিপেশন ছিল? জি স্যার। ওকে, হোয়াট অ্যাবাউট গ্রুপ 9? আমাদের গ্রুপে সবার পার্টিসিপেশন ছিল স্যার, সবার কাছ থেকে ওই গুগল ফর্মের মাধ্যমে ডাটা নেওয়া হয়েছে স্যার। নাকি 2-3 জন মিলে করছে, বাকিরা চুপচাপ ঘুমাইছো বাসায়, এই তো? না স্যার, এটাই হওয়ার কথা। সবার পার্টিসিপেশন ছিল স্যার। ওকে, আমি তোমাদের কোশ্চেনিয়ারটা দেখছি, আশা করছি যে প্রপারলি একটু কিছু কারেকশন হয়তো লাগবে, আমি করে তোমাদেরকে এটা ব্যাক করব ইনশাআল্লাহ। Then acquaintance with the area of investigation and ethnic knowledge of the people. Ethnic means, ethnicটা আমাদেরকে একটু ব্যাখ্যা করো, তোমাদের মধ্যে কেউ যদি জানো যে এথনিক বিষয়টা কি, ethnic knowledge of people. তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? স্যার নিজস্ব এলাকার যে চিন্তা ভাবনা থাকে, অথবা গ্রামে যেমন কুসংস্কার টাইপ থাকে এমন কিছু হয়তো, বা রিলিজিয়াস ভিউ থেকে যেগুলো বলে। আর কেউ? স্যার নিজস্ব কালচার ভিত্তিক যে মানে কোন গ্রুপের মানে একটা এরিয়ার কালচারাল গ্রুপের চিন্তা, সংস্কৃতির যে চিন্তাটা সেটা বোঝা। তোমাদেরকে যদি বলি স্পেসিফিক, যে আমরা জানি যে পৃথিবীতে বিভিন্ন ধরনের জাতি, ধর্ম, বর্ণের মানুষ বসবাস করে, হ্যাঁ, এবং এথনিসিটি যদি আমরা বলি, যে তোমরা জানো যে প্রত্যেকটা ধর্মের বা প্রত্যেকটা গ্রুপের একটা স্পেসিফিক কিছু সামাজিক বৈশিষ্ট্য, কিছু রীতিনীতি থাকে। ফর এক্সাম্পল, আমরা এখানে যদি বলি যে আমাদের আদিবাসী যারা আমাদের দেশে যারা বসবাস করে, ফর এক্সাম্পল চাকমা, মারমা বা সামথিং লাইক দ্যাট, এই ধরনের এদেরকে আমরা তাদের যে ধ্যান ধারণা, তাদের যে সামাজিক বৈশিষ্ট্য, রীতিনীতি, এই বিষয়গুলোকে কিন্তু বলা হয় এথনিক নলেজ। হ্যাঁ, এবং তুমি যে এরিয়াতে ডাটা কালেকশনের জন্য যাবা, সেই এরিয়ার মানুষজনের তোমার প্রপার তাদের যে ধর্মীয় রীতিনীতি, সামাজিক রীতিনীতি, হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমার পূর্ণ ধারণা তোমাকে রাখতে হবে। এই কথাটাই কিন্তু এখানে বলা আছে যে ট্র্যাডিশনাল যে তাদের জাতিগত যে তোমার বৈশিষ্ট্যগুলো, তাদের যে বিশ্বাস, হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমাকে জানতে হবে। Should have sufficient skill and rehearse before making the interview.
অবশ্যই তোমার যিনি ইন্টারভিউ কন্ডাক্ট করবেন তার কিন্তু প্রপার স্কিল থাকতে হবে, স্কিলড হইতে হবে তাকে, এবং তোমাকে ফাইনালি তুমি যখন মাঠে যাবা ফর ডেটা কালেকশন, তোমাকে সম্ভব হলে অবশ্যই তোমাকে কিন্তু এটা রিহার্স করতে হবে, মানে এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। সেটা তোমার গ্রুপের যারা মেম্বার থাকবে তাদের সাথে হতে পারে, তোমার তাদের সাথে হতে পারে, যে কোনো জায়গায় কিন্তু তোমাকে ফাইনালি যে কোনো একটা কিছু ইমপ্লিমেন্ট করার আগে অবশ্যই সেটা তোমাকে প্র্যাকটিস করে নিতে হবে, যাতে কোনো ধরনের লিমিটেশন যদি থাকে, কোনো ধরনের গ্যাপ যদি থাকে, সেটা যেন তুমি ওভারকাম করতে পারো। Making contact with local extension agents such as UAO means Upazila Agriculture Officer, AEO means Agriculture Extension Officer, and SAAO means Sub Assistant Agriculture Officers or local leaders who are supposed to introduce the investigator to members of the farm families. একটা ইউনিয়ন ডাটা কালেকশন করতে যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই তোমার লোকাল যে এক্সটেনশন এজেন্ট যারা থাকবে তাদের সাথে কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই কমিউনিকেট করতে হবে। ফর এক্সাম্পল, একটা উপজেলায় যদি যাও, উপজেলা কৃষি কর্মকর্তা, বা একদম যদি প্রান্তিক লেভেলে যাও, উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা লোকাল লিডার যারা থাকে, তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, তোমার 50 জন আমি যদি বলি যে সবজি চাষি লাগবে, তাদেরকে একসাথে মানে তোমার কি করতে হবে, একসাথে নিয়ে আসতে হবে একটা গ্রুপে। সেক্ষেত্রে তোমাকে এক্সটেনশন পার্সোনাল যারা থাকে তারা যেমন হেল্প করতে পারে, একই সাথে কিন্তু লোকাল লিডার যারা রয়েছে, স্থানীয় আমরা বলি যে লোকাল লিডার যারা থাকবে, সেক্ষেত্রে ফর এক্সাম্পল উপজেলা চেয়ারম্যান হতে পারে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারে, কাউন্সিলর হতে পারে, ইভেন গ্রামের যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা যাদেরকে বলি যে মাতবর বা মসজিদের ইমাম, এই ধরনের যারা থাকে, এডুকেটেড পারসন, বা যাদেরকে গ্রামের লোকজন মান্য করে, এই ধরনের ব্যক্তিবর্গের সাথে কিন্তু অবশ্যই তোমাকে প্রপারলি কন্টাক্ট করতে হবে, যেন তারা যে তোমার যে রেসপন্ডেন্ট, তোমার যে ডিজায়ারেবল ফার্ম গ্রুপ বা যারাই থাকুক, তাদের সাথে যেন তুমি প্রপারলি কমিউনিকেট করতে পারো। কিপিং এ লিস্ট অফ ফার্ম ফ্যামিলিজ অফ দ্য এরিয়া আন্ডার ইনভেস্টিগেশন, তুমি যে এরিয়াতে ইনভেস্টিগেশনের জন্য যাবে সেই এরিয়ার টোটাল যে ফার্ম ফ্যামিলির যে লিস্ট, সাপোজ যে 500 জন কৃষক পরিবার আছে, তুমি হয়তো তাদের মধ্যে থেকে 100 জন তুমি স্যাম্পলিং এর মাধ্যমে হয়তো তুমি 100 জনের কাছ থেকে ডেটা কালেকশন করবে, র্যান্ডমলি স্যাম্পলিং এর মাধ্যমে এটা করবা, বাট তোমার কাছে টোটাল যে লিস্টটা, যে কৃষক পরিবারের যে লিস্ট, এটা কিন্তু তোমার কাছে থাকতে হবে। Statistics related to agriculture and present socio-economic situation of the rural community, একটা এরিয়ার বা একটা গ্রামীণ জনগোষ্ঠীর যে আমরা যদি বলি যে কৃষি ভিত্তিক এবং আর্থসামাজিক যে সিচুয়েশন, আর্থসামাজিক যে অবস্থা, প্রেজেন্ট যে স্ট্যাটিস্টিক্স, তথ্য উপাত্ত, এই বিষয়ে কিন্তু তোমাদের অবশ্যই এগুলো কালেক্ট করতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে। Appointments with local representative in the scheduled date, time and place of interview, তুমি যেদিন ইন্টারভিউটা কন্ডাক্ট করবে সেদিন কিন্তু লোকাল যে রিপ্রেজেন্টেটিভ, স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে, তাদের সাথে ওই স্পেসিফিক ডেটে, স্পেসিফিক সময় মতো কিন্তু তাদের সাথেও কিন্তু তোমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, এবং তারাও যেন ওই সময় উপস্থিত থাকে, বা তারা যেন এসে জনগণকে বা তোমার যারা রেসপন্ডেন্ট আছে, মাস পিপল আছে, তাদেরকে যেন উদ্বুদ্ধ করে, যাতে তারা তোমার সাথে প্রপারলি কোঅপারেট করে, এবং তুমি যে বিষয়ে তথ্য চাচ্ছ বা তুমি যে বিষয়গুলো তাদের কাছ থেকে জানতে চাও, তারা যেন তোমাকে সুন্দরভাবে সেই তথ্যগুলো দিয়ে তোমাকে যেন সাহায্য সহযোগিতা করে। Now we'll go to the steps in conducting interviewing. This slide shows the steps. There are 5 steps. Number 1, maintaining a neat personal appearance. This is important. তোমরা জানো যে যে কোনো একটা অনুষ্ঠানে যদি আমরা যাই বা যে কোনো একটা প্রোগ্রামে যদি যাই, আমরা কিন্তু চেষ্টা করি যে সুন্দর একটা আমরা ভদ্রভাবে সুন্দর একটা নিট পার্সোনাল অ্যাপিয়ারেন্স, মানে ডিসেন্ট ওয়েতে যেন আমরা আমাদের পোশাক আশাক, আমাদের গেস্টার পোস্টার, এই বিষয়গুলোর দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমি বলেছি যে গ্রামীণ যে পরিবেশ, গ্রামীণ যে আমাদের কৃষক জনগোষ্ঠী, তাদের সাথে তারা যেন খুব সহজেই তোমাকে অ্যাকসেপ্ট করে, সেই বিষয়ে তোমার পোশাক আশাক, তোমার কথাবার্তা, আচার আচরণ, এই বিষয়গুলোর দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। খুব বেশি ওভার স্মার্ট হওয়ার দরকার নেই, আবার একদম লুঙ্গি পরে যাওয়া, ঠিক আছে? সো যেটা নর্মাল, যেটা স্বাভাবিক,
সেটাই কিন্তু ফলো করতে হবে। দেন এস্টাবলিশিং র্যাপোর্ট, আমরা যদি বলি র্যাপোর্ট কি বোঝো তোমরা? র্যাপোর্ট খাতির করা। খাতির করা, আচ্ছা। আর কেউ? র্যাপোর্ট এই কথাটা কি শোনো নাই আগে? স্যার ইন্টিমেট রিলেশনশিপ বলা যায় বা ক্লোজ কন্টাক্ট এমন কিছু। হুম, আমরা যদি বলি যে সুসম্পর্ক স্থাপন করা, একটা পজিটিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, ফেভারেবল একটা পরিবেশ, এবং তোমার যে ইন্টারভিউই থাকবে বা রেসপন্ডেন্ট থাকবে তার সাথে সুন্দর একটা পজিটিভ একটা সম্পর্ক। 202 কিছু বলছো? তোমার মনে হয় ইন্টারনেটের প্রবলেম, আমরা শুনতে পাইনি তোমাকে। তুমি কি কিছু বলছো? ওকে, সেক্ষেত্রে আমরা যদি বলি যে তোমার ইন্টারভিউটা শুরু করার পূর্বেই তুমি যখন প্রিলিমিনারি স্টেজে থাকবে, অবশ্যই তোমার যিনি যার কাছ থেকে তুমি তথ্য সংগ্রহ করবে তার সাথে একটা পজিটিভ একটা কনজেনিয়াল একটা অ্যাটমসফিয়ার, একটা সুসম্পর্ক কিন্তু তোমাকে তার সাথে গড়ে তুলতে হবে। দেন সিকিউরিং ইনফরমেশন, এরপরে তুমি যখন ইন্টারভিউটা শুরু করবে তার কাছ থেকে কিন্তু তোমার যে প্রয়োজনীয় যে তথ্য উপাত্ত যে ডেটা ইনফরমেশন সেটা কিন্তু তোমাকে কালেক্ট করতে হবে। এবং তুমি এখানে তোমার যে প্রয়োজনীয় তথ্য উপাত্ত এর মধ্যেই তোমাকে কিন্তু থাকতে হবে। এর বাইরে যদি ইররেলিভেন্ট বিষয়গুলো যদি তুমি বেশি নিয়ে আসো তোমার, তাহলে কিন্তু সে অনেক সময় বদার ফিল করবে, এবং বেশি যদি লেন্দি হয়ে যায় তোমার ইন্টারভিউটা, সেক্ষেত্রে কিন্তু হয়তো দেখা যাচ্ছে তার যে মনোযোগ বা তার যে কোঅপারেশন সেটাতে কিন্তু অনেক সময় ল্যাকিংস চলে আসবে। এই জন্য খেয়াল রাখতে হবে যেন খুব বেশি লেন্দি বা খুব বেশি বোরিং যেন না হয়। এরপরে তোমার ইনফরমেশন গুলো গ্যাদার করার পরে তোমার ইন্টারভিউটা ক্লোজ করতে হবে। তাকে সুন্দর করে থ্যাঙ্কস দিতে হবে, যেহেতু সে অনেকক্ষণ তোমাকে সময় দিয়েছে এবং সুন্দরভাবে তুমি যেগুলো জানতে চেয়েছো সেই বিষয়গুলো তোমার সাথে শেয়ার করেছে। তাকে সুন্দরভাবে থ্যাঙ্কস দিয়ে তার কোঅপারেশনের জন্য কিন্তু তোমাকে ইন্টারভিউটা ক্লোজ করতে হবে। এন্ড দেন এডিটিং দ্য স্কেডিউল, যদি সম্ভব হয় অবশ্যই তোমার রেসপন্ডেন্ট যিনি থাকবেন উনি মানে উনি থাকা অবস্থাতেই তুমি যে ইন্টারভিউ স্কেডিউলে তথ্য সংগ্রহ করেছো সেই স্কেডিউলে যদি কোনো অ্যাডিশন ডিলিশন থাকে বা যদি কোনো ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা তোমাকে কারেকশন করতে হবে। হয়তো তুমি একটা বিষয় খুব সংক্ষেপে ওখানে সময় পাও নাই, খুব শর্ট করে লিখেছো ডিউ টু টাইম কনস্ট্রেন্টস, বাট তোমাকে ইন্টারভিউটা ক্লোজ করার পরে সেই বিষয়গুলো কিন্তু তোমাকে সুন্দর করে সেটা অবশ্যই অ্যাড্রেস করতে হবে এবং সেটা প্রপারলি এডিট করতে হবে। যে বিষয়গুলো আমি বলেছি খুব অল্প কথায় খুব সহজেই বলার চেষ্টা করেছি, সেই বিষয়গুলোই কিন্তু এখানে দেখো কিছু লিটারেচারের মাধ্যমে এখানে বলা আছে। ফার্স্ট স্টেপ যেটা ছিল মেইনটেইনিং এ নিট পার্সোনাল অ্যাপিয়ারেন্স, এটা এখানে বলা আছে যে খুব সিম্পল একটা ম্যানার তোমাকে ফলো করতে হবে, ট্রাস্ট অর্দি একটা বিশ্বাসযোগ্যতা তোমাকে অর্জন করতে হবে, অনেস্ট এবং নন থ্রেটনিং, এই বিষয়গুলো কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে। পজিটিভ মাইন্ডসেট হতে হবে এবং তুমি যেন কোনো নেগেটিভ ইমপ্রেশন তোমাকে নিয়ে যেন তোমার অডিয়েন্সের মাঝে যেন ক্রিয়েট না হয়। Interviewer needs to dress professionally and in a manner that will be comfortable to the respondent. আমি ড্রেসের কথা বলেছি যে তোমার প্রফেশনাল যে তোমার ব্যাকগ্রাউন্ড সেটার সাথে অবশ্যই মিল রেখে এবং তুমি যে যেভাবে তুমি কমফোর্ট ফিল করো ঠিক সেরকম একটা ড্রেস আপে কিন্তু অবশ্যই তোমাকে তোমার যে রেসপন্ডেন্ট তাদের সামনে কিন্তু তোমাকে যেতে হবে। He or she should dress appropriately for the season and environment of the working area. তুমি যে এরিয়াতে কাজ করতে যাচ্ছ, ডেটা কালেকশন করতে যাচ্ছ, তোমাকে সেই এরিয়ার যে সিজন, ওয়েদার কন্ডিশন, ক্লাইমেটিক কন্ডিশন, এনভায়রনমেন্ট, এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু তোমাকে প্রপারলি ড্রেস আপ হয়ে তোমাকে যেতে হবে। Then establishing rapport. The second step is establishing a rapport with the respondent or with the interviewee. To establish a feeling of relationship, trust and confidence between the interviewer and the respondent, তোমাকে ইন্টারভিউটা শুরু করার সাথে সাথেই তোমার যে রেসপন্ডেন্ট তিনি যেন তোমার সাথে যথেষ্ট ফ্রিলি কথা বলতে পারেন, এইরকম একটা সুন্দর একটা পরিবেশ, একটা বিশ্বাসযোগ্যতা এবং আস্থা এটা কিন্তু তোমাকে ক্রিয়েট করতে হবে between the interviewer and the respondent.
In order to break the psychological barrier of trust, it is necessary to develop a sense of closeness to the respondent. তোমরা জানো যে অনেক সময় কিন্তু আমরা অনেকের সাথেই হয়তো কথা বলছি, বাট কিছু সাইকোলজিক্যাল ব্যারিয়ারের জন্য কিছু প্রতিবন্ধকতা থাকে। হ্যাঁ, যে আমি হয়তো তার সাথে এত বেশি ক্লোজ না, সেক্ষেত্রে তার সাথে হয়তো অনেক কিছু হয়তো শেয়ার করি না, বা আমরা অনেক সময় করতে পারি না। তো সেক্ষেত্রে এরকম যে ব্যারিয়ার গুলো থাকে, এগুলো কিন্তু তোমাকে অবশ্যই আইস ব্রেকিং এর মাধ্যমে তার সাথে একটু ফ্রি হওয়ার জন্য, হয়তো আউট অফ টপিক একটু তাকে কোনো বিষয় জিজ্ঞাসা করলাম ফ্রি হওয়ার জন্য, তার ব্যক্তিগত কোনো বিষয় বা যে সেটাতে ইন্টারেস্ট ফিল করে এরকম কোনো কিছু, বা একটা স্টোরি বা একটা ফান কিছু, যাতে সে তোমার সাথে যথেষ্ট ফ্রিলি সবকিছু শেয়ার করতে পারে। It can be done through applying some friendly approaches with the respondent, like sincere addressing, initial self-introduction, purposes of interview, and seating arrangement. এটা কিভাবে করা যায়? এই যে ডেভেলপ এ সেন্স অফ ক্লোজনেস, আমি যেটা বলেছি, এটা কিভাবে করতে পারো? একটা ফ্রেন্ডলি অ্যাপ্রোচের মাধ্যমে তার সাথে সাপোজ যে তুমি সুন্দর করে তাকে অ্যাড্রেস করলে, তার নাম পরিচয় সহ, এবং এরপরে তোমার নিজের একটা পরিচয়, সেলফ ইন্ট্রোডাকশন, সেটা যদি তুমি দিয়ে দাও, দেন তুমি তাকে একটু বুঝিয়ে বললা যে কি কারণে তুমি ইন্টারভিউটা কন্ডাক্ট করছো, পারপাস অফ কন্ডাক্টিং ইন্টারভিউ, এন্ড দেন একটা সুন্দর একটা সেটিং অ্যারেঞ্জমেন্ট যদি থাকে, যে প্রপার যদি বসার যে ফ্যাসিলিটিস থাকে, তাহলে কিন্তু সে হয়তো দেখা যাচ্ছে একটা ফেভারেবল একটা পরিবেশ পাবে, এবং তোমার সাথে মোটামুটি তোমার যে তথ্যগুলো প্রয়োজন খুব ফ্রিলি এবং ফ্রাঙ্কলি কিন্তু সে সেগুলো শেয়ার করতে পারবে। There are some advantages of rapport building. Number one, generates trust, confidentiality, openness within the respondent. অবশ্যই এটা কি করবে, তোমার যে রেসপন্ডেন্ট থাকবে এবং যিনি ইন্টারভিউয়ার থাকবেন, দুজনের মধ্যে একটা আস্থা, বিশ্বাস, একটা কনফিডেন্স এবং কিছু কনফিডেন্সিয়াল যে বিষয়গুলো থাকে এটা দূর করবে, এবং ওপেননেস উইদিন দ্য রেসপন্ডেন্ট, যে খুব সহজেই খুব আমরা বলি যে মন খুলে যেটাকে বলে আর কি, তোমার সাথে বা যিনি ইন্টারভিউয়ার থাকবেন তার সাথে ইন্টারাকশনের মাধ্যমে কিন্তু উনি তথ্যগুলো দিবেন। রেসপন্ডেন্ট ফিলস কমফোর্টেবল টু রিপ্লে, যে রেসপন্ডেন্ট যিনি থাকবে সে কমফোর্ট ফিল করবে তুমি যে প্রশ্নগুলো করবে, যে বিষয়গুলো জানতে চাইবে সেগুলোর আনসার দিতে, তাহলে সে কি করবে, কমফোর্ট ফিল করবে। স্ট্রেনথেন কোঅপারেশন বিটুইন দ্য ইন্টারভিউয়ার এন্ড দ্য রেসপন্ডেন্ট, এটা ইন্টারভিউয়ার এবং রেসপন্ডেন্টের মধ্যে কি করবে, যে কোঅপারেশনটা, সহযোগিতার মনোভাবটাকে কি করবে, শক্তিশালী করবে, স্ট্রেনথেন করবে। Respondents are normally reluctant to give information about some sensitive information. আমরা যখন কোশ্চেনিয়ার পড়িয়েছিলাম তোমাদেরকে, যে কমন মিস্টেকস ইন ফর্মুলেটিং এ কোশ্চেন যেটা পড়াইছিলাম, সেখানে কিন্তু ছিল যে সেনসিটিভ কিছু টপিক বা সেনসিটিভ কিছু ইনফরমেশন, যে বিষয়গুলো সম্পর্কে কিন্তু রেসপন্ডেন্টরা খুব সহজেই তোমাকে তথ্য দিতে চায় না। ফর এক্সাম্পল, যে তার পলিটিক্যাল ইনভলভমেন্ট হতে পারে, তার কনজুগাল লাইফ, আর তার ব্যক্তিগত ইনকাম, আয় রোজগার, এই ধরনের যে বিষয়গুলো, সেক্ষেত্রে কিন্তু তুমি যদি তার সাথে একটা সুন্দর একটা র্যাপোর্ট বিল্ড আপ করতে পারো, একটা সুসম্পর্ক স্থাপন করতে পারো, তাহলে কিন্তু সে তোমাকে এই তথ্যগুলো কিন্তু তোমাকে দিবে। আদারওয়াইজ সে কিন্তু হেজিটেট ফিল করবে, আনকমফোর্টেবল ফিল করবে। দেন সিকিউরিং ইনফরমেশন, এরপরের স্টেজটা গুরুত্বপূর্ণ, এবং তোমার যে লক্ষ্য উদ্দেশ্য বেসিক্যালি এট দ্য স্টেপ 3, এবং তুমি যদি ফার্স্ট 2 স্টেপস তুমি যদি খুব সুন্দরভাবে যদি তুমি করতে পারো, তাহলে কিন্তু এখানে তোমার জন্য সহজ হবে যে তোমার তথ্য কালেকশন করা। এর জন্য কিন্তু তোমাকে ফ্যামিলিয়ারিটি উইথ দ্য কোশ্চেন হেল্পস টু মেক এ স্মুথ ইন্টারভিউ। তোমার কোশ্চেনে কোনটার পর কোন টপিকটা বলা আছে, কোন ভেরিয়েবলের পরে কোনটা বলা আছে, এবং কোন ভেরিয়েবলে তুমি কি কি কোশ্চেন তুমি তোমার রেসপন্ডেন্টকে জিজ্ঞাসা করবা, এই বিষয়গুলো যদি তোমার না জানা থাকে, তুমি যদি ওখানে গিয়ে মনে হচ্ছে তোমার অপরিচিত, তুমি জানো না বিষয়গুলো, এরকম হলে কিন্তু তোমার ইন্টারভিউটা তুমি স্মুথলি কন্ডাক্ট করতে পারবা না। এজন্য আমি বলেছি যে যখন ইন্টারভিউটা তুমি কন্ডাক্ট করবা, তার আগে কিন্তু তোমাকে এটা রিহার্স করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে, যাতে তুমি এই বিষয়টা তোমার একদম টপ টু বটম তোমার যেন টোটাল নলেজটা যেন থাকে, তুমি যেন কোশ্চেন গুলো খুব স্মুথলি, খুব সহজ ভাষায়, খুব ইজিলি যেন তুমি সেটা তোমার যে রেসপন্ডেন্ট থাকবে তাকে যেন বোঝায় বলতে পারো।
Investigator should be genuinely interested in the information provided by the respondent. যে বিষয়গুলো, যে তথ্যগুলো তোমার রেসপন্ডেন্ট তোমাকে দিচ্ছে বা তোমাকে দিবে, সেই বিষয়গুলো সম্পর্কে এবং সেই তথ্যগুলো সম্পর্কে তোমাকে কিন্তু প্রপার যে অ্যাটেনশন বা প্রপার যে ইন্টারেস্ট সেটা কিন্তু শো করতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু তোমারও পূর্ণ মনোযোগ, ল্যাক অফ কনসেন্ট্রেশন কিন্তু থাকা যাবে না। যিনি ইন্টারভিউটা কন্ডাক্ট করবেন তারও কিন্তু প্রপারলি কনসেন্ট্রেট করতে হবে। He or she must be always cordial, receptive, respectful, and patient to the respondent and should not interrupt them while talking. যিনি ইন্টারভিউটা কন্ডাক্ট করবেন তাকে কিন্তু অবশ্যই কর্ডিয়াল হতে হবে। আমি বলেছি যে তোমার আচার আচরণ, তোমার বিহেভ, তোমার অ্যাটিটিউড, এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ হতে হবে, কর্ডিয়াল হতে হবে। রিসেপটিভ, যে কোনো কিছু বললে তোমাকে সেটা অবশ্যই গ্রহণ করার যে মানসিকতা সেটা কিন্তু থাকতে হবে, রিয়্যাক্ট করা যাবে না। হ্যাঁ, সে একটা কোনো কিছু বলছে, হয়তো সেটা তোমার আউট অফ টপিক বা তোমার এটা প্রয়োজন নেই বা সাবজেক্ট ম্যাটারের বাহিরে বা তোমার এটা পছন্দ না কোনো একটা বিষয়, বাট সেটা কিন্তু তোমাকে রিসিভ করতে হবে। এই ধরনের মানসিকতা কিন্তু তোমাকে থাকতে হবে, রিসেপটিভ ক্যাপাসিটি কিন্তু তোমার থাকতে হবে। তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে হয়তো অনেক সময় বা সিনিয়র কেউ যদি কথা বলে যে হ্যাঁ, যে একটা বিষয় তোমার পছন্দ হচ্ছে না বা এটা তোমার সাথে তোমার জন্য রেলিভেন্ট না, বাট সাথে সাথে কিন্তু সেটা রিয়্যাক্ট করা যাবে। সো ইউ শুড ডেভেলপ রিসেপটিভ মেন্টালিটি। দেন রেসপেক্টফুল, অবশ্যই তাকে সম্মান করতে হবে। একজন কৃষক হতে পারে, একজন দিনমজুর হতে পারে, হ্যাঁ, মানে যেই হোক না কেন, যে ক্লাসের মানুষই হোক না কেন, তার প্রতি কিন্তু তোমাকে যথাযোগ্য মর্যাদা এবং সম্মান কিন্তু তোমাকে দিতে হবে। এবং অবশ্যই অবশ্যই তোমাকে পেশেন্স হতে হবে। অবশ্যই তোমাকে, তোমার যদি ধৈর্য না থাকে তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি যার কাছ থেকে যার ইন্টারভিউ করছো, যার কাছ থেকে তুমি তথ্য সংগ্রহ করছো, সে কিন্তু তাহলে কমফোর্ট ফিল করবে না। সো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং যখন সে কথা বলবে, রেসপন্ডেন্ট যখন কথা বলবে, তখন কিন্তু অবশ্যই ইন্টারাপ্ট করা যাবে না, তাকে কথা বলার সুযোগ দিতে হবে পর্যাপ্ত। তুমি যদি বেশি কথা বলো, তার কথার মধ্যে ইন্টারাপশন করো, সেক্ষেত্রে কিন্তু তোমার যে রেসপন্ডেন্ট সে কিন্তু তোমাকে যে প্রপারলি যে তোমার যে তথ্য উপাত্ত ইনফরমেশন গুলো কিন্তু তোমাকে দিতে পারবে না। সো এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে আমি ক্যারেক্টারিস্টিক্স গুলো বললাম যে কর্ডিয়াল, রিসেপটিভ, রেসপেক্টফুল এবং পেশেন্স, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমাকে, তোমরা যখন ইন্টারভিউ কন্ডাক্ট করবে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। Replies must be recorded without personal judgment of agreement or disagreement. খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একটা বিষয়ে যে কোনো একটা কোশ্চেন তোমার ইন্টারভিউ স্কেডিউলে আছে এবং তোমার যে রেসপন্ডেন্ট সে হয়তো একটা রেসপন্স করেছে, আইদার পজিটিভ অর নেগেটিভ, যেটাই হোক, আইদার সে এগ্রি করেছে অথবা ডিসএগ্রি করেছে, বাট সেটা তোমার মনের মতো বা তুমি যেটা চাচ্ছ তার সাথে হয়তো মিলছে না। সেক্ষেত্রে কিন্তু তোমাকে নিজের যে বায়াসনেস, যে তোমার যে মন মানসিকতা, তোমার যে চিন্তা ভাবনা, এই বিষয়গুলো কিন্তু এখানে নিয়ে আসা যাবে না। সে যেভাবে বলবে, সে যেটা রেসপন্স করবে ঠিক হুবহু সেইটাই কিন্তু তোমাকে রেকর্ড করতে হবে। এই কথাটাই কিন্তু এখানে বলা আছে। কোনো ধরনের এখানে আমি বলবো যে নিজের যে চিন্তা ভাবনা, মন মানসিকতা, তার এইটা কিন্তু এখানে অ্যাডিশন করা যাবে না। রিঅ্যাকশন শুড বি ওয়াচড ফ্রম দ্য রেসপন্ডেন্ট। সে কথা বলবে, আমি বলেছি যে কনভারসেশন হবে, তার সাথে কিন্তু তার রিঅ্যাকশনটাও তোমাকে খেয়াল করতে হবে, তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার গেস্টার, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু কেয়ারফুলি অবজার্ভ করতে হবে। Then the researcher should always write necessary notes, comments, sketchy remarks, and observation when collecting information from the respondent. এই যে বিষয়গুলো তুমি যখন তথ্য সংগ্রহ করবে, তার সাথে সাথে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ টপিক বা পয়েন্টে কিন্তু নোট রাখতে হবে, কিছু কমেন্টস, যে হ্যাঁ, সে যদি কোনো সাজেশন দেয়, তার যদি কোনো কমেন্টস থাকে কোনো বিষয়, সেটা নোট ডাউন করতে হবে, বা কোনো রিমার্কস যদি থাকে, বা স্কেচ বা কোনো ড্রয়িংস বা কোনো ফটোগ্রাফস বা এইরকম যদি কিছু থাকে বা অবজারভেশন যদি থাকে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমাকে ডেটা কালেকশন করার সময় এটা কিন্তু তোমাকে অবশ্যই পোট ডাউন করতে হবে। এবং একটা স্টেপ ছিল যে এডিটিং দ্য স্কেডিউল। তুমি যে এখন যে নোটস আর কমেন্টস বা রিমার্কস গুলো খুব সংক্ষেপে এটা লিখছো, যখন তুমি তোমার স্কেডিউলটা এডিট করবা, সেক্ষেত্রে কিন্তু তোমার এই বিষয়গুলো, এই কমেন্টস গুলো, এই অবজারভেশন গুলো কিন্তু তোমাকে হেল্প করবে।
দেন নাম্বার 4 স্টেপস, দ্য ক্লোজিং দ্য ইন্টারভিউ। তোমার যখন ডেটা কালেকশন শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমাকে সুন্দরভাবে তোমার ইন্টারভিউটা কিন্তু ক্লোজ করতে হবে। কোশ্চেন যেমন যে হ্যাঁ ভূমিকা খুব ভালো, যে স্টার্টিংটা সুন্দর, মাঝেও ভালো লিখেছো, বাট দেখা যাচ্ছে এন্ডিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সেটা যে ইমপ্রেশনটা কিন্তু ভালো থাকে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি ইন্টারভিউটা যদি সুন্দরভাবে শুরু করো, তার কাছ থেকে তথ্য নাও, তোমার যিনি রেসপন্ডেন্ট তার কাছ থেকে, দেন কিন্তু শেষটা যেন খুব ভালো হয় সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। দ্য রিসার্চার শুড বি লেফট এ প্লেজেন্ট ইমপ্রেশন উইথ দ্য রেসপন্ডেন্ট। যে যিনি রিসার্চার থাকবেন, ইন্টারভিউয়ার থাকবেন, তাকে খেয়াল রাখতে হবে যে তার রেসপন্ডেন্টের কাছে তার যেন একটা প্লিজেন্ট, একটা পজিটিভ একটা ইমপ্রেশন থাকে। অলওয়েজ সাম এক্সপ্রেশন অফ অ্যাপ্রিসিয়েশন শুড বি এক্সটেন্ডেড। তিনি যখন তোমাকে কোঅপারেট করবে বা তোমাকে সুন্দরভাবে তথ্য উপাত্তগুলো দিবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাকে পজিটিভলি তোমাকে উৎসাহিত করতে হবে, এনকারেজ করতে হবে। এই বিষয়গুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। ইন্টারভিউয়ার মাস্ট বি থ্যাঙ্কফুল and grateful for the respondents' kind assistance, time, information, and excellent cooperation, even if the respondents are troublesome or uninformative. এই বিষয়টা যেটা বলেছে এখানে, যে একজন ইন্টারভিউই বা একজন রেসপন্ডেন্ট যদি তোমাকে তো খুব ভালোভাবে তোমাকে কোঅপারেট না করে, ফর এক্সাম্পল তোমাকে যদি তথ্যগুলো তোমার কাঙ্ক্ষিত তুমি যতটুকু চাচ্ছিলা বা যেভাবে চাচ্ছিলা যদি না দেয়, বা যদি তো একটু ডিস্টার্ব যদি সে ফিল করে, তারপরেও কিন্তু তাকে থ্যাঙ্কস দিতে হবে, তার প্রতি অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, যেহেতু সে তোমাকে যতটুকুই হোক, হয়তো প্রপারলি দেয়নি, বাট যতটুকু সময় দিয়েছে, সহযোগিতা করেছে, যে তথ্যগুলো দিয়েছে, এজন্য কিন্তু তাকে অবশ্যই তোমার অবশ্যই থ্যাঙ্কস দিতে হবে, গ্রেটফুল জানাতে হবে তার প্রতি। এবং যদি সে ওই যে বললাম, যদি ট্রাবলসাম হয়, যদি তোমার জন্য সে কিছু সমস্যা ক্রিয়েট করে, প্রবলেম ক্রিয়েট করে, অথবা আনইনফরমেটিভ হয়, তারপরেও কিন্তু সাথে সাথে তাকে কোনো রিয়াকশন দেওয়া বা তার প্রতি নেগেটিভ কোনো কমেন্টস করা, হ্যাঁ, এই ধরনের কিন্তু বিষয়গুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। ইট ইজ নেসেসারি টু ক্লোজ দ্য ইন্টারভিউ অন টাইম। আমি বলেছি যে ইন্টারভিউটা কিন্তু অবশ্যই তোমাকে খুব বেশি লেন্দি বা খুব বেশি, আমি বলি যে বোরিং কিন্তু যেন না হয়, সেটা খেয়াল রাখতে হবে। এই জন্য সময়ের মধ্যেই তোমাকে শেষ করতে হবে, এবং ট্রাই টু ক্লোজ দ্য ইন্টারভিউ উইদিন দ্য স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, এবং উইদিন অ্যাজ শর্ট অ্যাজ পসিবল, এবং ফর এক্সাম্পল উইদিন 1 আওয়ার, এর বেশি যেন না হয়, ম্যাক্সিমাম 1 আওয়ার, এর বেশি যেন না হয়। এবং তুমি তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবা, তার গেস্টার দেখলেই বুঝতে পারবা যে সে কি বিরক্ত ফিল করছে কিনা। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। দেন লাস্ট স্টেজ, এডিটিং দ্য স্কেডিউল। এই কথাটা আমি বলেছি আগেই, যে তোমাকে প্রপারলি তোমার ইন্টারভিউটা ক্লোজ করার পরে যদি কোনো এডিশন, ডিলিশন, কোনো কারেকশন থাকে, সেটার মাধ্যমে কিন্তু তোমাকে তোমার স্কেডিউল, ইন্টারভিউ স্কেডিউলটা এডিট করতে হবে। Careless editing by the interviewer can bias the results of the entire study. তুমি যদি কেয়ারফুল না থাকো, তুমি যদি যথেষ্ট মনোযোগ না দাও, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তোমার যে স্টাডিটা, সেটা কিন্তু যে রেজাল্ট, স্টাডির যে ফাইন্ডিংস, সেটা কিন্তু অনেক সময় বায়াসড হয়ে যেতে পারে। এজন্য যখন তুমি স্কেডিউলটাকে প্রপারলি এডিট করবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই কেয়ারফুলি করতে হবে। One should not fail to check the schedule before leaving the respondent. তোমার ইন্টারভিউ স্কেডিউলের মাধ্যমে তোমার যখন ডেটা কালেকশনটা শেষ হবে, তখন কিন্তু অবশ্যই তোমাকে তোমার যে ইন্টারভিউ স্কেডিউলটা চেক করতে হবে, তোমার রেসপন্ডেন্ট থাকা অবস্থাতেই, যে তোমার কোনো টপিক বা কোনো বিষয় বাদ পড়েছে কিনা, কোনো বিষয়ে ইনকমপ্লিট ইনফরমেশন তুমি নিয়েছো কিনা, বা এরকম যদি কোনো ধরনের সীমাবদ্ধতা থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটা রিভিশন বা একটা চেক, আমরা যেমন বলি যে পরীক্ষার খাতায় প্রশ্নগুলো লেখা শেষ হওয়ার পরে অবশ্যই প্রপারলি সেটা কিন্তু তোমাকে কি বলি আমরা, রিভিশন দিতে হবে। এখানে তোমাকে একই রকম ভাবে তোমার যে ইন্টারভিউ স্কেডিউলটা, এটাকে কিন্তু এডিট করতে হবে। ইন দিস ওয়ে ওয়ান ক্যান ক্লিয়ার আপ ডিসক্রিপেন্সিস এন্ড কারেক্ট ইট। যদি কোনো ধরনের অসামঞ্জস্যতা থাকে, যদি কোনো ধরনের অসম্পূর্ণ তথ্য থাকে, ভুল তথ্য থাকে, এই যে বিষয়গুলো, ডিসক্রিপেন্সিস মিন্স অসামঞ্জস্যতা বা ইররেলিভেন্সি যদি থাকে, এই ধরনের কোনো বিষয় যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু এই চেক করার মাধ্যমে
ইন্টারভিউ স্কেডিউলটা এডিট করার মাধ্যমে কিন্তু সেগুলোকে কারেক্ট করা যায়। The schedule shouldn't be signed so that others. The schedule should be signed so that others may know whom to contact for further clarification. তোমরা যে ইন্টারভিউ স্কেডিউলটা তৈরি করেছো তোমরা জানো যে নিচে একদম শেষে একটা পোরশন থাকে যে সিগনেচার অফ দা ইন্টারভিউয়ার, যিনি ইন্টারভিউটা কন্ডাক্ট করেছেন তার কিন্তু একটা সিগনেচার ইনিশিয়াল থাকে বা সিগনেচার থাকে, যাতে কি হয় যে কোনো ধরনের যদি জটিলতা থাকে, কমপ্লেক্সিটি থাকে, যে হ্যাঁ যে ইন্টারভিউ স্কেডিউলের কোনো বিষয়ে হয়তো আমরা বুঝতে পারছি না, সেক্ষেত্রে ক্ল্যারিফিকেশনের জন্য কিন্তু আমরা যোগাযোগ করতে পারবো যে ইন্টারভিউটা যিনি কন্ডাক্ট করেছেন তার কাছ থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো জেনে নিতে পারবো, ক্ল্যারিফাই করতে পারবো। এজন্য ইন্টারভিউটা শেষ হওয়ার পরে অবশ্যই তোমার যিনি ইন্টারভিউটা কন্ডাক্ট করবেন তার কিন্তু অবশ্যই ইনিশিয়াল বা সিগনেচার কিন্তু দিতে হবে। Editing can be done in front of the respondents and later in the laboratory. এডিটিং প্রপারলি সেটা তুমি রেসপন্ডেন্টের সামনে করাটাই বেটার। যদি টাইম কনস্ট্রেইন্ট থাকে বা আদার্স লিমিটেশন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি ল্যাবরেটরিতেও এটা বা তোমার ল্যাবে বা তোমার ডিপার্টমেন্টে যেও কিন্তু তুমি এটা করতে পারো। So these are the steps in conducting interview. Then we will discuss about the problems encountered during the interview. তুমি ইন্টারভিউ কন্ডাক্ট করার সময় কি কি প্রবলেম অ্যারাইজ করতে পারে, কি কি প্রবলেম তুমি কি কি সমস্যার তুমি সম্মুখীন হতে পারো এই বিষয়গুলো। ফর এক্সাম্পল রেসপন্স বায়াস, যে তোমার যিনি রেসপন্ডেন্ট থাকবে তার উনিও কিন্তু ওনার নিজের মতো করে যে হ্যাঁ কোনো বিষয়ের প্রতি তার যদি বায়াসনেস থাকে সেক্ষেত্রে পক্ষপাত, যেটা আমরা বলি পক্ষপাত দুষ্ট হয়ে কিন্তু অনেক সময় ইনফরমেশন বা তথ্যগুলো দিতে পারেন। এটা একটা প্রবলেম। আমরা যদি বলি যে ইনকনসিস্টেন্সি, যদি ধারাবাহিকতা না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হতে পারে। কমিউনিকেশন ডিফিকাল্টিস, তুমি যে এরিয়াতে যাচ্ছ তোমার যে লোকেশন ওই এরিয়াতে যদি প্রপার কমিউনিকেশন ফ্যাসিলিটিস না থাকে সেক্ষেত্রে তুমি একটা ডিফিকাল্টিস ফেস করতে পারো। হস্টাইল অ্যাটিটিউড, তুমি যাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে তারা যদি তাদের অ্যাটিটিউডটা যদি ফেভারেবল না হয়, কোঅপারেটিভ না হয়, হস্টাইল অ্যাটিটিউড হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য অনেক সময় সেটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। দেন লেন্দি কোশ্চেন, এটা আর একটা লিমিটেশনস আমি বলবো যে কোশ্চেন গুলো যদি খুব বেশি লেন্দি হয়, যে হ্যাঁ 3-4 লাইনের একটা স্টেটমেন্ট যদি হয়, এই ধরনের লেন্দি কোশ্চেন কিন্তু অবশ্যই কোশ্চেনিয়ারে অ্যাভয়েড করতে হবে। এবং লং ইন্টারভিউ, আমি বলেছি যে তোমার ইন্টারভিউটা অবশ্যই উইদিন টাইম, যে সময়ের মধ্যে এবং অ্যাজ শর্ট অ্যাজ পসিবল তোমাকে কিন্তু শেষ করতে হবে। সো আজকে আমরা যে বিষয়গুলো কভার করার চেষ্টা করেছি, আমরা যদি বলি যে প্রথমে আমরা দেখেছি what do you mean by interview or what is interview, then what points to be considered in making interview, and then how many steps are involved in conducting an interview, why personality factors of an interviewer are important for conducting an interview, then what are the benefits of rapport building, and at last how will you collect information from the respondents and why editing the schedule is necessary. এই বিষয়গুলো কিন্তু আজকে আমরা তোমাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। স্যার স্টেপ 1 এর স্লাইডটা একটু দেখানো দে। স্ক্রিনশট দিবা? না স্যার, আমি থার্ড পয়েন্টটা তুলতে। স্টেপ 1 সাদিদ বলছো? জি স্যার। স্টেপ 1। জি স্যার, স্টেপ 1। দেখতে পাচ্ছো এটা? জি স্যার, এটা। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, এখন আমি একটু তোমাদের সাথে
আজকের আমাদের যে এক্সারসাইজ এটার সাথে রেলিভেন্ট না কিছু কথা, সেটা হলো যে তোমরা কি জানো যে আমরা যদি তোমাদেরকে বলি যে এখন প্রেজেন্ট সিচুয়েশনে যে আমাদের এগ্রিকালচার সেক্টরে কিছু অনগোয়িং প্রজেক্ট, ইম্পর্টেন্ট প্রজেক্ট, এগুলোর দু একটা নাম কি তোমরা আমার সাথে শেয়ার করতে পারো? উপজেলা কৃষি অফিসে কেউ কখনো গিয়েছো? উপজেলা এগ্রিকালচার অফিসে কারো এক্সপেরিয়েন্স আছে তোমাদের মাঝে? আমাকে শুনতে পাও? হ্যাঁ, তোমাদের মাঝে কি কেউ উপজেলা এগ্রিকালচার অফিস কখনো ভিজিট করেছো, বা কোনো কারণে, কাজে বা কোনো প্রয়োজনে বা এমনিতেই কখনো গিয়েছো? আচ্ছা, বাট এগ্রিকালচার অফিসে ভিজিট করার কারো এক্সপিরিয়েন্স নাই? না স্যার। আহ, এমনিতেই কোনো, আমি যদি বলি যে নিউজ পেপার আর জার্নাল বা কোনো ধরনের ওয়েবসাইট থেকে বর্তমান এগ্রিকালচার কৃষি বিষয়ে মানে এগ্রিকালচার মিনিস্ট্রি অফ এগ্রিকালচারে কোন ধরনের প্রজেক্ট চলছে, দুই একটা প্রজেক্টের নাম বলতে পারো তোমরা? স্যার একটি বাড়ি একটি খামার। ওকে, কে বললা এটা? স্যার আইডি 1802058 আরাফাত। আরাফাত, ওকে, একটি বাড়ি একটি খামার, দ্যাটস গুড, খুবই ভালো। আর কেউ? তার মানে বুঝলাম যে তোমরা আসলে এই যে শীত, স্যার কম্বাইন হারভেস্টারের যে এটা, ওটাও তো এটার নামটা ঠিক জানি না স্যার। আচ্ছা, মানে তোমরা একাডেমিক বলতে এই যে শীটপত্র বা এই যে ক্লাসের যে কন্টেন্ট, এর বাইরে আসলে তোমরা খুব বেশি নলেজ মানে তোমরা রাখো না, বা তোমরা ইন্টারেস্ট ফিল করো না, মোটামুটি আমি বুঝতে পারলাম আর কি। কিন্তু আমি কিন্তু প্রিভিয়াস ক্লাসে বলছিলাম যে এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, একটু জানতে হবে তোমাদেরকে। হ্যাঁ, যে যেহেতু তোমরা ইউ আর গোয়িং টু বি অ্যান এগ্রিকালচারিস্ট, সো এগ্রিকালচার সেক্টরের বর্তমান যে তোমরা জানো যে প্রত্যেকটা মিনিস্ট্রিতে, প্রত্যেকটা অধিদপ্তরে কিন্তু কাজ করা হয় কিছু প্রকল্প হাতে নেওয়ার মাধ্যমে, কিছু প্রজেক্ট বাস্তবায়ন করার মাধ্যমে, এবং এই প্রজেক্ট গুলো কিন্তু নেওয়া হয় হয়তো মন্ত্রণালয়ে, বাট এগুলো বাস্তবায়ন করা হয় বিভাগীয় অফিস, দেন জেলা পর্যায়ে, দেন সেটা উপজেলা পর্যায়ে, এবং এট লাস্ট সেটা কিন্তু একদম গ্রাসরুট লেভেলে, ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে। ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কিছু প্রকল্পের নাম, এট প্রেজেন্ট অনগোয়িং প্রজেক্ট ইন এগ্রিকালচার সেক্টর, এটা কিন্তু জানা উচিত। প্রথমেই আমি যদি বলি সেটা হলো যে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে, আমি যদি বলি, ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট অফ মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট, যেটাকে বলা হয় NATP। তোমরা কি শুনতে পাও? জি স্যার। আমার কথা কি শুনতে পাচ্ছি। আমি যে প্রজেক্টটার নাম বলেছি এটা একটু বলো কেউ। ন্যাশনাল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট প্রজেক্ট, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট। হ্যাঁ, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট, যেটাকে আমরা সংক্ষেপে NATP বলে থাকি। হ্যাঁ, এটা প্রায়শই শুনবা তোমরা, NATP প্রজেক্ট। এবং অনেক সময় যদি গ্রামে যাদের বাড়ি, দেখবা যে কিছু প্রদর্শনী প্লট যদি থাকে রাস্তার পাশে, যদি জমি যখন হেঁটে যাবা তখন দেখবা যে এই প্রদর্শনী প্লট গুলোর বাস্তবায়নে বা অর্থায়নে এই ধরনের যে সাইনবোর্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু সেখানে লেখা থাকে যে কোন প্রজেক্টের আন্ডারে এইটা করা হচ্ছে, বা মানে প্রদর্শনী প্লটটা করা হয়েছে। তো সেক্ষেত্রে এখন কিন্তু ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট, এটা সেকেন্ড ফেজ। একটা প্রজেক্টের কয়েকটা ফেজ থাকে, তোমরা জানো যে কয়েক বছর মেয়াদী হতে পারে। এটা যখন প্রজেক্ট হাতে নেওয়া হয় তখন কিন্তু এটার একটা টাইম ডিউরেশন থাকে। তো এই প্রজেক্টটার এখন সেকেন্ড ফেজ চলতেছে। এরপরে একজন বলেছে একটি বাড়ি একটি খামার, এটা কিন্তু আমার এখন আমার বাড়ি আমার খামার এই প্রজেক্টটার নাম। হ্যাঁ, এবং তোমরা জানো যে
কৃষি সঞ্চয় প্রকল্প, এই প্রজেক্ট থেকে কিন্তু এখন যেটা একটা নতুন প্রজেক্টের এটা সরকারিকরণ হয়ে গেছে, এবং এখান থেকে একটা সঞ্চয়, তোমরা জানো যে কোঅপারেটিভ সোসাইটি, কোঅপারেটিভ ফার্মিং, হ্যাঁ, সমবায় সমিতি একটা গ্রুপ করার মাধ্যমে, এবং ডিএই যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, তোমরা যেটাতে জব করবা যদি এগ্রিকালচার ক্যাডার হও, তারা কিন্তু একটা স্ট্র্যাটেজি ফলো করে, একটা অ্যাপ্রোচ ফলো করে, সেটা হলো গ্রুপ অ্যাপ্রোচ। তারা কিন্তু গ্রুপ অ্যাপ্রোচের মাধ্যমে কাজ করে। হ্যাঁ, একটা গ্রুপে 20 জন 30 জন বা গ্রুপ অফ পিপলকে নিয়ে কিন্তু তারা কাজ করে। এবং সেক্ষেত্রে যে বলেছো যে আমার বাড়ি একটি বাড়ি একটি খামার, এই প্রকল্পটা কিন্তু এটা টেনিউর শেষ হয়ে গেছে, এখন এটা নতুন নামে আবার শুরু হয়েছে, যে কৃষি সঞ্চয়ন প্রকল্প, আমার বাড়ি আমার খামার। হ্যাঁ, আহ, আহ, এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে একটু জানতে হবে। এবং আর একজন বলেছে যে কি কম্বাইন্ড হারভেস্টার। কম্বাইন্ড হারভেস্টার কিন্তু কি একটা ইকুইপমেন্ট, হ্যাঁ, একটা আমরা যদি বলি যে একটা ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে কি করা যায়, যে হারভেস্টিং এর যে কাজগুলো সেটা কিন্তু করা যায়। এবং এটা কিন্তু একটা প্রজেক্টের আওতায়, এটা কিন্তু বাংলাদেশের অনেক উপজেলাতে, বিশেষ করে গত বছর হাওরে যখন ফ্লাশ ফ্লাড হওয়ার কথা ছিল, তোমরা জানো যে হ্যাঁ, তার আগে কিন্তু আমাদের যে কৃষিমন্ত্রী মহোদয় উনি কিন্তু এই ফার্ম মেকানাইজেশন প্রজেক্ট, হ্যাঁ, এই প্রজেক্টের নাম হলো ফার্ম মেকানাইজেশন প্রজেক্ট, হ্যাঁ, যে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় এই ধরনের যে এলাকাগুলো, নিচু লো লাইং এরিয়া গুলো, যেগুলা ধান পানির নিচে যাওয়ার সম্ভাবনা ছিল, এই এরিয়াগুলোতে কৃষকদেরকে ভর্তুকি দেওয়ার, সাবসিডি দেওয়ার মাধ্যমে কিন্তু তাদেরকে কম্বাইন্ড হারভেস্টার দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু তারা সময় মতো তাদের যে ফসল, তাদের যে প্রোডাকশন, সেটা কিন্তু তারা হারভেস্ট করতে পেরেছে, এবং তারা অনেক বড় একটা আর্থিক যে ক্ষতি সেটার হাত থেকে কিন্তু রক্ষা পেয়েছে। তো এই ধরনের যে প্রকল্পগুলো আমি যেটা বললাম, এনএটিপি বলো, আমার বাড়ি আমার খামার, অথবা ফার্ম মেকানাইজেশন, হ্যাঁ, এই ধরনের অনেক প্রজেক্ট আছে, ঠিক আছে, এগ্রিকালচার সেক্টরে এখন বাস্তবায়ন করা হচ্ছে। কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও বীজ উৎপাদন প্রকল্প, হ্যাঁ, এই ধরনের যে প্রজেক্ট গুলো, তোমরা একটু সময় পাইলে উপজেলা কৃষি অফিসে তোমরা যাবা, গিয়ে একটু ভিজিট করে আসবা, এবং যিনি কৃষি অফিসার বা এগ্রিকালচার এক্সটেনশন অফিসার আছে তার সাথে পরিচয় দিয়ে একটু কথা বলবা, এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করবা। আর আমি বলেছি যে এই যে প্রকল্পগুলো যে হাতে নেওয়া হয়, এগুলো কিছু গ্রুপ ফরমেশনের মাধ্যমে প্রকল্পগুলো করা হয়। আমার বাড়ি আমার খামার যে প্রকল্প, এখানেও কিন্তু গ্রুপ অ্যাপ্রোচের মাধ্যমে কাজ করা হয়। এবং এনএটিপি যে প্রকল্প, এখানে একটা গ্রুপ ফরমেশন করা হয়, স্পেশাল টাইপ অফ গ্রুপ, দিস ইজ কল্ড সিআইজি গ্রুপ, কমন ইন্টারেস্ট গ্রুপ। তোমরা কি লিখছো? আমি কিন্তু এগুলো যখন ভাইবা হবে বা ক্লাস খাতা, আমি কিন্তু এগুলো চেক করব। আমার কথা কি শুনতে পাও? জি স্যার। তো হ্যাঁ, এনএটিপি প্রকল্প কাজ করছে একটা গ্রুপ ফরমেশনের মাধ্যমে, যেটা হলো সিআইজি গ্রুপ, যেটার ফুল ফর্ম কমন ইন্টারেস্ট গ্রুপ। যদি শুনতে না পাও ক্লিয়ারলি আমাকে বলবা, কমন ইন্টারেস্ট গ্রুপ। এবং তোমাদেরকে আরেকটি বিষয় বলে রাখি যে এনএটিপি যে প্রকল্প, এটা কিন্তু ক্রপ, লাইভ স্টক এবং ফিশারিজ, এটা তিনটা সেক্টরেই কিন্তু কাজ করছে। এটা এমন না যে শুধু আমাদের ক্রপ সেক্টরে, ক্রপ প্রোডাকশনে কাজ করছে, তা না, এটা একইভাবে লাইভ স্টক সেক্টরে কাজ করছে এবং ফিশারিজ সেক্টরেও কাজ করছে। তোমরা যদি ফিশারিজ অফিসে যাও বা প্রাণী সম্পদ অফিসে যাও, সেখানে গেলেও এই প্রকল্পের নাম শুনবা, যে এনএটিপি প্রজেক্ট। তো এনএটিপি প্রজেক্ট কাজ করছে কিসের মাধ্যমে? সিআইজি গ্রুপ ফরমেশনের মাধ্যমে। সিআইজি গ্রুপ হলো এমন একটা গ্রুপ, এই গ্রুপের যে মেম্বার থাকে তাদের মধ্যে একটা হোমোজেনিটি থাকে। হোমোজেনিটি কিরকম? তাদের যে সোশিও ইকোনমিক স্ট্যাটাস, তাদের অ্যানুয়াল ইনকাম, হ্যাঁ, তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, হ্যাঁ, তাদের লেভেল অফ ইন্টারেস্ট, তাদের যে নিড, হ্যাঁ, এই বিষয়গুলো একই হবে। তাদের প্রয়োজন, তাদের যে আর্থসামাজিক অবস্থা, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের অ্যানুয়াল ইনকাম, এই বিষয়গুলোর মধ্যে একটা হোমোজেনিটি থাকবে, সামঞ্জস্যতা থাকবে। সাপোজ যে হ্যাঁ, একটা সিআইজি নাম হতে পারে যে ধান উৎপাদন সমবায় সিআইজি গ্রুপ, রাইস ফার্মার্স, সেক্ষেত্রে একটা সিআইজি গ্রুপের মেম্বার হয় 20 জন, 20 to 30 পিপল, হ্যাঁ, একটা গ্রুপে 20 থেকে 30 জন থাকে। তাদেরকে এই যে ধরো যে হাইল্ডিং রাইস ভ্যারাইটি কাল্টিভেশনের উপরে বা হাইব্রিড রাইস কাল্টিভেশনের উপরে বিভিন্ন সময় এই এনএটিপি প্রজেক্টের আওতায়
প্রকল্পের আওতায় কিন্তু তাদেরকে অনেক সময় প্রশিক্ষণ দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন ধরনের সাবসিডি দেওয়া হয়, যে তাদেরকে বিনামূল্যে সার, বীজ, কীটনাশক এই বিষয়গুলো কিন্তু এরকম সুবিধা কিন্তু তাদেরকে দেওয়া হয়। এবং এই যে ধরো হাওর এলাকায় এই সিআইজি গ্রুপ ফরমেশনের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে সরকার কিন্তু অ্যাবাউট 50% একটা হারভেস্টরের দাম যদি 30 লাখ হয়, সেক্ষেত্রে কিন্তু 15 লাখ টাকা যদি দেয় কৃষকরা, আর বাকি 15 লাখ কিন্তু গভর্নমেন্ট দিবে। সো এরকম এই সাবসিডি গুলো কিন্তু এই প্রকল্পগুলোর আওতায় কৃষকদেরকে দেওয়া হয়। এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু তারা পেয়ে থাকে। এবং প্রদর্শনী প্লট বাস্তবায়ন করা হয়, ডেমনস্ট্রেশন বাস্তবায়ন করা হয়, হ্যাঁ, বিভিন্ন সময় ট্রেনিং এর আয়োজন করা হয়, ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে বিভিন্ন নতুন প্রযুক্তি নিয়ে তাদের সাথে কথা বলা হয়, ঠিক আছে। তাদেরকে অনেক সময় ক্রেডিট ফ্যাসিলিটিস দেওয়া হয় সহজ শর্তে, বিনা সুদে অথবা খুব নামমাত্র সুদে কিন্তু তাদেরকে একটা ইন্টারেস্টে কিন্তু একটা তাদেরকে কিন্তু ঋণ দেওয়া হয়, ঠিক আছে। এই ধরনের বিষয়গুলো তোমরা আরো ডিটেইলস জানবা। এজন্য আমি বলেছিলাম যে বিভিন্ন যে আমাদের যে অর্গানাইজেশনের যে ওয়েবসাইট রয়েছে, বিশেষ করে ডিএই এর ওয়েবসাইট, ডিএলএস, ডভ, কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইট, হ্যাঁ, রিসার্চ অর্গানাইজেশনের ওয়েবসাইট, যে একটা প্রযুক্তি বা একটা টেকনোলজি, সেটা সাপোজ বিএফআরআই বা বিএআরআই, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, একটা টেকনোলজি সেটা তারা ডেভেলপ করলো, এটার প্রসিডিউরটা কি, এটা কিভাবে মাঠ পর্যায়ে আসছে। সাপোজ একটা রিসার্চ অর্গানাইজেশন থেকে একটা টেকনোলজি কিভাবে একজন কৃষকের হাতে যাচ্ছে, একজন কৃষক সেটা কিভাবে অ্যাডপ্ট করছে, অ্যাডপ্টের পার্সেন্টেজটা কেমন, তাদের ফিডব্যাকটা কিরকম, হ্যাঁ, এই অ্যাডপশনের ক্ষেত্রে কোনো লিমিটেশনস আছে কিনা, ঠিক আছে। এই ধরনের যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। এবং তোমরা যখন লেভেল 4 এ যখন উঠবা, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটা আমরা এক্সটেনশন ডিপার্টমেন্ট থেকে একটা ফিল্ড ট্রিপে নিয়ে যাব, যেটাকে আমরা বলি সম্প্রসারণ মাঠ সফর। সেক্ষেত্রে 7 দিন আমরা একটা উপজেলায় যাব। একটা উপজেলায় কিন্তু আমরা উপজেলার কৃষি, যেহেতু তোমরা এগ্রিকালচার ফ্যাকাল্টিতে পড়ো, সেক্ষেত্রে একটা উপজেলার কৃষির যে সামগ্রিক অবস্থা, কৃষকদের সাথে সরাসরি মাঠে কথা বলা, এবং উপজেলার বিভিন্ন যে প্রথম শ্রেণীর যারা গেজেটেড অফিসার রয়েছে, তারা কিন্তু তোমাদের সাথে কথা বলবে, তোমাদের ক্লাস নেবে, এবং তোমরা মাঠে গিয়ে কৃষকের সাথে কথা বলবা। এই ধরনের যে বিষয়গুলো, অফিসগুলো ভিজিট করবা, একটা উপজেলা পর্যায়ে কি কি ধরনের নেশন বিল্ডিং ডিপার্টমেন্ট থাকে, যেমন উপজেলা এগ্রিকালচার অফিস, লাইভ স্টক অফিস, উপজেলা ফিশারিজ অফিস, উপজেলার নির্বাহী অফিস, হ্যাঁ, এই ধরনের যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে, এই বিষয়গুলো কিন্তু তোমরা ভিজিট করবে। এবং তোমরা যে ইন্টার্ন আমাদের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে নাই এখন পর্যন্ত, আমাদের এই 7 দিন যে তোমরা ফিল্ড ট্রিপে থাকবা, এটাই মোটামুটি তোমাদের জন্য একটা প্রিলিমিনারি একটা আইডিয়া, তোমাদের একটা কনসেপ্ট ডেভেলপ করবে। যেহেতু তোমরা যদি বিসিএস ক্যাডার হও, তার আগে কিন্তু তোমাদের সেরকম কোনো ইন্টার্নশিপ নেই। তো সেক্ষেত্রে যখন এক্সটেনশন ফিল্ড ট্রিপে যাবা, তখন কিন্তু তোমরা এই বিষয়গুলো ইন ডিটেইলস মোটামুটি ওই 7 দিনে আমরা কভার করার চেষ্টা করব। এই হলো মোটামুটি কথাবার্তা। বাট তোমাদের আমি গত ক্লাসেও বলছি, আজকেও আমি তোমাদের সাথে শেয়ার করে যতটুকু বুঝলাম, তোমরা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে খুব বেশি নলেজ বা খুব বেশি ইন্টারেস্ট তোমরা কিন্তু হয়তো তোমাদের ল্যাকিংস আছে এই বিষয়গুলোতে। এবং তোমরা যখন নিউজ পেপার পড়ো, আমি বলবো যে সম্পাদকীয় পেজ বা কৃষি বিষয়ক যে কোনো নিউজ, এই বিষয়গুলো কিন্তু তোমরা একটু পড়বা, বা কোনো জার্নাল বা ম্যাগাজিন যদি পড়ো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের নলেজ বা কনসেপ্ট এটা কিন্তু ডেভেলপ করবে। বলো, আর কেউ কিছু বলবা? আমাদের ক্লাস শেষ, মোটামুটি আমরা শেষ করে দিব। তোমাদের যদি কোনো কথা থাকে।